এক কথায় মধ্যপ্রাচ্য মানে এখন আগুন, আর সেই আগুনের সবথেকে দীর্ঘস্থায়ী এবং লম্বা শিখার নাম ইরান। মার্কিন চাপের মুখে এবার পাল্টা পদক্ষেপ করল ইরান। রবিবার থেকে আয়াতুল্লাহ খামেনির নৌবাহিনী হরমুজ প্রণালীতে শুরু করেছে নৌযুদ্ধের মহড়া। হরমুজ প্রণালী এমন একটা সংকীর্ণ জলপথ যেখানে সামান্য অস্থিরতাও বিশ্ব জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক জলপথ পরিবহন ব্যবস্থায় আঘাত হানতে পারে। সেই কৌশলগত অবস্থানের সুযোগ নিয়েই পাল্টা আগ্রাসনের পথে হাঁটতে চাইছে খামেনির দেশ। এই মাত্র কিছুদিন আগে গণবিক্ষোভ শুরু হয় ইরানে, আর সেই গণবিক্ষোভে প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু কয়েকটি মানবাধিকার সংগঠন তারা দাবি করছে 15,000-এরও বেশি বিক্ষোভকারীকে খুন করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী। ঠিক এই পরিস্থিতি ঘিরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে, আর তার মধ্যে এবার শুরু হলো সমুদ্রে পেশি প্রদর্শন। পশ্চিমা সংবাদ মাধ্যমে ইরানকে প্রায় একঘরে নিষেধাজ্ঞায় জর্জরিত চাপে থাকা একটি রাষ্ট্র হিসাবে দেখানো হয়। গোপন পারমাণবিক কর্মসূচি, ইরানের ইসরায়েল বিরোধী অবস্থান, আমেরিকার সঙ্গে শত্রুতা, সব মিলিয়ে অক্টোপাসের মতো পেঁচিয়ে ধরা দেশটির নাম ইরান। কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব তো বলছে অন্য কথা। বাস্তব বলছে ইরান খুব নীরবে, খুব ধীরে কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে তার চারপাশে গড়ে তুলেছে এমন একটি শক্তি বলয় যা তাকে শুধু রক্ষা করছে না, বরং পুরো বিশ্বের ভারসাম্যকে একটি নতুন রাস্তা দেখাচ্ছে। আর ইরানের তৈরি করা এই শক্তি বলয়ের সবচেয়ে দৃশ্যমান দুটি স্তম্ভ হচ্ছে রাশিয়া এবং চীন। কথায় আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। এই নীতিতে রাশিয়াকে পাশে পাচ্ছে ইরান। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়া যখন পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার চাপে কোণঠাসা ছিল, তখন মস্কোর জন্য ইরান আর সমস্যার দেশ নয়, বরং প্রয়োজনীয় একটি বন্ধু। ইরানের ড্রোন, সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় ব্যবহার করেছে। এটা এখন প্রায় সবাই জানেন। এখন সময় এসেছে হিসাব মেটানোর। ফলে সাহায্যের বিনিময়ে ইরানকে রাশিয়া দিচ্ছে কূটনৈতিক ঢাল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে কঠোর কোনো প্রস্তাব এলেই মস্কোর ভেটো ইরানের সবচেয়ে বড় নিরাপত্তা বীমা হয়ে দাঁড়িয়েছে। এই সম্পর্ক কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়, কিন্তু বাস্তবে এটি একটি কার্যকর কৌশলগত অংশীদারিত্ব। পশ্চিমা চাপ যত বাড়ছে, মস্কো তেহরান সম্পর্ক ততই গভীর থেকে গভীরতর হচ্ছে। অন্যদিকে চীনের সমর্থন আবার ভিন্ন। চীন শব্দ কম, কাজ বেশি, এই নীতিতে বিশ্বাসী। বেজিং খুব ভালো করে জানে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি জ্বালানির ওপর দাঁড়িয়ে রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে ইরানকে বাদ দিয়ে কোনো হিসাব তাই সম্ভব নয়। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন নিয়মিত তেহরানের তেল আমদানি করছে। চীনের এই একটি সিদ্ধান্তই ইরানের অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রেখেছে। এর পাশাপাশি প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তায় চীনের সহায়তা ইরানকে পশ্চিমা গোয়েন্দা চাপ মোকাবিলায় অনেক বেশি সক্ষম করে তুলেছে। চীন প্রকাশ্যে কোনো রাজনৈতিক স্লোগান দেয় না, কিন্তু তাদের দীর্ঘমেয়াদে ইরানের পাশে থাকার হিসাবটা খুবই পরিষ্কার। তবে ইরানের শক্তির সবচেয়ে বড় অংশ হচ্ছে ইরানের নিজস্ব অক্ষশক্তি। হিজবুল্লাহ, হুথি, ইরাকের ইরানপন্থী মিলিশিয়ারা এবং গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো মিলিয়ে ইরান এমন একটি জাল তৈরি করেছে যেখানে সরাসরি যুদ্ধ না করেও শত্রুকে সর্বক্ষণ চাপে রাখা যায়। এই নেটওয়ার্ক ইরানকে দিয়েছে কৌশলগত গভীরতা। অর্থাৎ তেহরানের উপর সরাসরি হামলা মানেই শুধু ইরানের সঙ্গে যুদ্ধ নয়, একসঙ্গে কয়েকটি ফ্রন্ট খুলে যাওয়ার একটা ঝুঁকি থাকে। হিজবুল্লাহ হচ্ছে এই অক্ষের সবথেকে শক্তিশালী অংশ। লেবাননে অবস্থান করলেও তাদের অস্ত্র ভাণ্ডার এবং যুদ্ধ ক্ষমতা অনেক রাষ্ট্রের সেনাবাহিনীর থেকেও অনেকটাই বেশি। ইসরায়েলের জন্য হিজবুল্লাহ মানে উত্তর সীমান্তে একটা স্থায়ী আতঙ্ক, আর এই আতঙ্কই ইরানের সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি। ইয়েমেনের হুথিরা আবার যুদ্ধকে নিয়ে গেছে সমুদ্র পথে। লোহিত সাগর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে ইরানের প্রভাব শুধুমাত্র স্থলভাগে সীমাবদ্ধ নয়, সমুদ্রেও ইরানের প্রভাব রয়েছে।
ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু আবার সিরিয়া। বাশার আল আসাদ সরকারের টিকে থাকা ইরান এবং রাশিয়ার সমর্থন ছাড়া কল্পনাই করা যেত না। সিরিয়া ইরানের জন্য শুধু একটি বন্ধু দেশ নয়, এটি একটি কৌশলগত করিডরও। এই পথ দিয়েই লেবানন পর্যন্ত ইরানের প্রভাব বিস্তার সম্ভব হয়েছে। এই করিডর ভেঙে পড়া মানেই ইরানের আঞ্চলিক কৌশলে একটা বড় ধাক্কা। সেই কারণে তেহরান সিরিয়াকে যে কোনো মূল্যে ধরে রাখতে চায়। মধ্যপ্রাচ্যের বাইরে যদি আপনি একটু তাকান, ছবিটা কিন্তু আরো বিস্তৃত। উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং বেশিরভাগটাই পদ্মার আড়ালে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সামরিক গবেষণা, এই দুই দেশের সহযোগিতা পশ্চিমা গোয়েন্দাদের জন্য একটা বড় উদ্বেগের কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ মোড়ও এসেছে, কি বলুন তো, আন্তর্জাতিক জোট ব্রিক্স থেকে। ব্রিক্সে ইরানের অন্তর্ভুক্তি তাকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে গেছে যেখানে আমেরিকার সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলির সঙ্গে একই বলয়ে থাকা ইরানকে কূটনৈতিকভাবে আরও গ্রহণযোগ্য করে তুলেছে বিশ্বের কাছে। যদিও তারা সামরিক বন্ধু নয়, তবে সব মিলিয়ে 2026-এ এসে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে ইরান আর কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়। তার পাশে রয়েছে আঞ্চলিক নেটওয়ার্ক, রয়েছে বিকল্প অর্থনীতি এবং কূটনৈতিক বলয়। এই সমর্থনই পশ্চিমা দেশের চাপ সত্ত্বেও ইরানকে টিকে থাকার শক্তি দিচ্ছে। এই শক্তি কি বিশ্বকে আরো বড় কোনো সংঘাতের দিকে ঠেলে দেবে, নাকি পশ্চিমা বিশ্বে এই যে নতুন একটা শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তি গোটা বিশ্বে শান্তি নিয়ে আসবে? উত্তর অবশ্যই দেবে সময়, কিন্তু আপনাকে নজর রাখতে হবে আর প্লাস নিউজ ডিজিটালে।